হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক প্রেসিডেন্ট ডক্টর ফয়জুল হক। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে আপনার জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশেই, কেমন কেটেছে জীবনের এই জার্নিটা? আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই বাল্য জীবন থেকে বেড়ে ওঠাটা অত্যন্ত সুমধুর হয়। আমার জীবনেও সেটাই ছিল। আমি যখন ছাত্র জীবনের শুরুটা শুরু করি তখনকার সময় থেকেই মূলত বন্ধুপ্রিয় একজন মানুষ ছিলাম। সকলের সাথে আড্ডাবাজিতে মত্ত থাকতাম। ফ্যামিলি এঙ্গেজমেন্ট থাকলেও তার বাইরে সকলের সাথে সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ ছিলাম। তো এই লাইফটা আসলে যেভাবে এনজয় করা যায় পার্সোনাল লাইফে এখন যেটা এসেছি সেটাতে অতটা এনজয় করা যায় না। তো সেদিক থেকে আমি মনে করি যে ছোট জীবনটা আমার কাছে অত্যন্ত প্রিয় এবং এখনও আমি রিমেম্বার এবং এখনও ওই জায়গায় চলে যেতে চাই, যদিও সেটা সম্ভব নয়। আসলে আমরা সবাই আসলে আমাদের ছোটবেলার জীবনটা ফিরে যেতে পারলে খুব ভালো লাগতো। আচ্ছা, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির সারা দেশের কোয়ার্টার মাস্টার হিসেবে কাজ করেছেন, সেই অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাই। আমার আসলে জীবনের পরিবর্তনের জন্য অন্যতম একটা সেক্টর হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। এখানে আমি ক্যাডেট এডজুডেন্টও ছিলাম আপনার কর্ণফুলী রেজিমেন্টের। তারপরে আমি ক্যাডেট কোয়ার্টার মাস্টার ছিলাম সমগ্র বাংলাদেশের। এই ক্যাডেটে যুক্ত হওয়ার কারণে সমগ্র বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যারা বিএনসিসি করে তাদেরকে লিড দেওয়ার একটা সুযোগ হয়েছে এবং এই লিডের মাধ্যমে আমি নিজেও শেখার সুযোগ হয়েছে এবং আমি এখান থেকে একটা শৃঙ্খল লাইফ আমার জীবনে ফিরে এসেছে, যেটা অন্য কোনো জায়গা থেকে বা সেক্টর থেকে শেখা খুবই দূরসাধ্য। কিন্তু এই বিএনসিসি থেকে সেটা আমি শিখতে পেরেছি এবং এই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একজন সাধারণ সদস্য হিসেবে যুক্ত হয়ে ক্যাডেট এডজুডেন্ট এটা সর্বোচ্চ পদবি, সেটাতে যুক্ত হওয়া পর্যন্ত বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া পর্যন্ত এটা সৌভাগ্যের ব্যাপার এবং এই পদটা 1 বছরের জন্য থাকে মিনিমাম। আমার স্টিল মনে আছে যে এই বাইপালে আমি ট্রেনিং করেছিলাম ঢাকাতে, তারপরে কর্ণফুলী রেজিমেন্ট চট্টগ্রামে এবং এই ক্যাডেট জীবনের লাইফের মধ্যে আপনার যে আনুগত্যের মধ্যে চলে আসা, সাধারণ ছাত্র হয়ে সেরকম একটি আনুগত্য পোষণ করা, শেখা এবং সেটার উপরে নিজের জীবনকে পরিচালনা করা, এটা খুব টাফ, বাট আমরা কিন্তু সেটা চর্চা করে এসেছি এবং এখানে আমি সাংস্কৃতিক অঙ্গনের একজন ভালোবাসি এবং এই জায়গাগুলোতে আমি কাজ করার সুযোগ পেয়েছি। সেখান থেকে আমি ট্রেনিং নেওয়ার সুযোগ পেয়েছি, আমি নিজে অস্ত্র চালিয়েছি ট্রেনিংয়ের মাধ্যমে, সেখান থেকে আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছি। বিশেষ করে বাংলাদেশকে, এই দেশটা যে সকল ধর্মপেশার মানুষের এবং হানাহানি মুক্ত একটি সুন্দর দেশ গঠন করার জন্য যে স্পিরিট, সেটা আমার এই বিএনসিসি আমাকে শিখিয়েছে এবং সেটার কারণেই আজকের আমি ডক্টর ফয়জুল এই পর্যায়ে এসেছি। এজন্য আমি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের প্রতি এবং এই ক্যাডেট কোরের যারা তৎকালীন দায়িত্বশীল ছিলেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি। আচ্ছা, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, ধন্যবাদ আপনাকে। মালয়েশিয়াতেও কিন্তু আপনি ছাত্র তরুণ যারা আছেন, যারা স্টুডেন্ট আছেন, তাদের কাছে কিন্তু আপনি বেশ প্রিয় একটি মুখ, পরিচিত একটি মুখ। সো মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিপি এবং প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন কিভাবে এবং সেই সময়টা কেমন ছিল এবং আপনার উল্লেখযোগ্য কাজের সেই ধারাগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। অত্যন্ত চমকপ্রদ একটি লাইফ ছিল মালয়েশিয়াতে। বিশেষ করে আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে যখন পিএইচডির জন্য যাই, তো আমি সাদামাটা একজন সাধারণ শিক্ষার্থীর মতো গিয়েছি। একদিন আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখলাম যে ওই বিশ্ববিদ্যালয়ের ভিপি, প্রেসিডেন্টের ছবি টানানো। তো আমার কাছের বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম, হোয়াই নট এখানে আমি কিভাবে আসতে পারি? তখন তারা অনেক সময় অনেককে দেখলাম, না এটা খুবই টাফ, তুমি পারবা না। তো সেখান থেকে আমার জেদটা ছিল যে আমাকে পারতেই হবে এবং আমি দেখেছি যে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি সেই স্টুডেন্ট অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হই। পরবর্তীতে প্রেসিডেন্ট ইলেকশনের সময় আপনি তো জানেন যে আমাদের মধ্যে বাংলাদেশিদের একটু প্রতিযোগিতা বেশি থাকে। তো যখন আমি প্রেসিডেন্ট ইলেকশন করলাম, অনেকেই চাইলো যে তারাও হবে। বিদেশিরা ছিল, প্রায় 39 জনের মতো ক্যান্ডিডেট ছিল। সেখান থেকে ইউনিভার্সিটি 21 জনকে সিলেক্ট করার পরে সর্বোচ্চ ভোট পেয়ে, এবং সেটা গণতান্ত্রিকভাবে একদম ব্যালট পেপারে ভোট হয়েছে, আমি একজন বাংলাদেশি হিসাবে বিশ্বের প্রায় 154টা রাষ্ট্রের ছাত্রছাত্রীদের ভোট পেয়ে নির্বাচিত হয়েছি এবং আমি মনে করি এটা একটি আমার জীবনের চরম এবং বড় পাওয়া। এবং একটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির মতো জায়গায়, যেটা আমার দেশে নয় বিদেশের জায়গায়, এবং আপনি জানেন যে সেটা বিশ্বের একটি অন্যতম বিশ্ববিদ্যালয় এবং বড় বড় রাজনীতিবিদের সন্তানরা সেখানে পড়ে, বিশ্বের বড় বড় লিডাররা সেখানে পড়ে। তো কাউকে লিড দেওয়ার সুযোগ পেয়েছি, কারোর সাথে বন্ধুত্বের সুযোগ হয়েছে। এই সব কিছুই আমি মনে করি যে আমার এই বিশ্ববিদ্যালয়ের এই অর্গানাইজেশনের মাধ্যমে হয়েছে এবং প্রেসিডেন্ট হিসাবে আমার টেনিউরটা আমি সুন্দরভাবে শেষ করতে পেরেছি এবং স্টিল বিশ্ববিদ্যালয় আমাকেই প্রেসিডেন্ট হিসাবে জানে, যদিও আমি রিটায়ারমেন্টে প্রায় 4 বছর হয়ে গিয়েছে। 2018 সালে আমার সর্বশেষ ছিল।
কিন্তু তারপরেও তারা কিন্তু ওই সময়ের যে একটা নির্বাচন ছিল, একটা আমেজ ছিল, ওইটার কারণে আমার পিকচারটা তারা রিমেম্বার, যে কারণে আমি যখনই বিশ্ববিদ্যালয়ে যাই তারা বলে হাই প্রেসিডেন্ট। এটা আমার জন্য একটা অত্যন্ত আনন্দের এবং সুন্দর জায়গা। ডেফিনেটলি এটা একটা সারা জীবনের একটা অর্জন, এবং সেই সাথে বাংলাদেশিদের জন্য দেশের বাইরে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, এবং বাংলাদেশ থেকে আপনি রিপ্রেজেন্ট করছেন আমাদের দেশকে, সো এটা আমাদের জন্য অনেক গৌরবের একটি বিষয়। এবং আমি একটু জানতে চাই, যখন নির্বাচনটি হয় এবং নির্বাচনের সময় যখন আপনি দাঁড়িয়েছিলেন, তখন আপনার প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন তারাও তো বেশ মারাত্মক রকমের ট্যালেন্টেড, এবং তারাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। আপনি এমন কি ইউনিক স্টাইল বা ইউনিক কোনো আইডিয়া ফলো করেছেন আমি কিনা? যেহেতু নির্বাচনটা খুবই শর্ট টাইম ক্যাম্পিং এর পলিসি ছিল, আমি যেটা এমার্জেন্সি করেছি সেটা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে 20,000 লিফলেট আমি ইমিডিয়েট কি করে ফেলি, যেটা আমি এক রাতের মধ্যে প্রিন্ট করে, আমি যখন দেখলাম যে আমি তো সবার ডোরে ডোরে যেতে পারবো না, আমি আমার বন্ধুদেরকে দিয়ে হোস্টেলগুলোতে, ছাত্রদের হোস্টেল, ছাত্রীদের হোস্টেল, সেগুলো রুমের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি এক একটা করে লিফলেট, যেখানে আমার কিছু ম্যানিফেস্টো ছিল। তাছাড়া সমগ্র ক্যাম্পাসে আমি পোস্টারিং করেছি, ব্যানার দিয়েছি, ওটা দিয়েছি আমার ইমেজটাকে ওই সমগ্র ইউনিভার্সিটিতে গ্রো করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমি সমগ্র ছাত্রদের মধ্যে ক্যাম্পিং করেছি, হোস্টেল ভিত্তিক করেছি, ক্যান্টিনে গিয়ে করেছি। তারপরে যেহেতু বহির্বিশ্বে আপনি জানেন যে আমাদের বাংলাদেশি স্টাইলে ওরকম মিছিল মিটিং অতটা হয় না, সমাবেশ হয় না, তারপরেও আমরা ক্যান্টিন, মসজিদ, ওই সুরাও বলে তারা, এই সকল জায়গায় যেখানে স্টুডেন্টরা গ্যাদারিং করতো সেখানে যাইতাম। আর সবচেয়ে ভালো একটা ক্যাম্পেইন হয়েছে, আমাকে অনেক বিদেশি স্টুডেন্টরা বাংলাদেশি মনে করে নাই, কেউ মনে করেছে আমি ইন্ডিয়ান, তারাও আমাকে ভোট দিয়েছে। আফগানিস্তানের অনেক মেয়েরা এসে আমার সাথে সেলফি তুলে ভোট দিয়েছে, ভাইয়া ভাইয়া আপনি আমাদেরই তো, মানে ইংলিশে ওরা যেভাবে বলেছে। আমি কাউকে আর ওই সময় এত কিছু বলতে না গিয়ে ভোট কালেক্ট করার যতগুলো পলিসি ছিল সেগুলো আমি করেছি। আর আমাদের প্রায় 4টা সম্ভবত বুথ ছিল, মানে বিশেষ বিশেষ জায়গায়, ওই জায়গাগুলোতে আমাদের স্ট্রং পিপলদেরকে আমি নিয়োগ দিয়েছি, যারা পপুলারিটি এবং যাদের পাবলিক ডিমান্ড আছে, সেই মানুষগুলো আমার পক্ষে ভোট চেয়েছে। আর একটা কৌশল আমি করেছি যে আমার সাথে কোনো প্রতিদ্বন্দ্বীর বিরোধিতামূলক কোনো বক্তব্য আমি দেই নাই, এবং কাউকেই আমার এই জায়গায় অন্য অন্য পদে যারা ইলেকশন করেছে তাদেরকে আমি কোনোভাবে আপনার কি বলে ওরকালে তাদেরকে মানসিকভাবে চাপে রাখি নাই, সবসময় তাদেরকেও ইন্সপায়ারমূলক কথা বলতাম। তো দেখা গিয়েছে এরকম যে অন্য ছোট পদে যারা নির্বাচন করছে ওরাও আমার জন্য ক্যাম্পিং করেছে, তো সর্বদলীয়ভাবে আমি এক অন কাইন্ড অফ ভালো ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। একটা হেলদি একটা ইলেকশন হয়েছে, এবং খুব আপনি স্মার্টলি মুভ করেছেন, আপনার ব্রেইন দিয়ে আপনি কাজ করেছেন, এবং বেশ দারুণ একটি বিষয়, আমারও বেশ ভালো লাগছে। আমি হয়তো পার্ট হতে পারলে আরো বেশি ভালো লাগতো। আচ্ছা, মালয়েশিয়াতে বাংলাদেশি যারা তরুণ তরুণী আছে, যারা স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য আসলে পড়াশোনার সুযোগটা কতটুকু আছে? বেস্ট অপরচুনিটি। আপনি বাংলাদেশে যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে যে মানের পড়াশোনা হয়, সেখানে যে পরিমাণ খরচ হয় তার চেয়ে একটু যদি অ্যাড করার মানসিকতা থাকে একটু ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে, আপনি মালয়েশিয়াতে খুব একটা ভালো এনভায়রনমেন্ট পাবেন, কোনো সন্দেহ নেই। আমাদের দেশে হচ্ছে আমরা ইন্সপায়ার করি না, মানুষকে বলি না, নিজে যাই এবং নিজেকে স্মার্ট মনে করি যে আমারই যাওয়ার মধ্য থেকে মনে হয় যেন আমার বরত্ব, কিন্তু আমার পাশের ভাইটারও যোগ্যতা আছে সেখানে যাওয়ার। ইভেন আমি যদি পিএইচডিতে না যেতাম আমি বুঝতামই না। আমি যখন বাংলাদেশে চট্টগ্রাম ইউনিভার্সিটি আমি স্টুডেন্ট ছিলাম, তো চিটা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করার পরে আমার মনে মনে ধারণা ছিল এখানে হয়তো আমি এমফিল করব, পিএইচডি করব, কিন্তু আলহামদুলিল্লাহ আমার যে অপরচুনিটিটা যখন আসলো মালয়েশিয়া থেকে, তা আমি পিএইচডিতে গিয়ে দেখলাম যে বহু স্টুডেন্ট, ইভেন তারা হয়তো আমার মতো পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টও না, কিন্তু তারা কিন্তু সেখানে পড়ছে। এখন বিদেশে পড়ার জন্য আপনার কতগুলো ক্রাইটেরিয়া আছে বেসিক, সেটা হচ্ছে আপনি মোটামুটি রেজাল্ট যেটাই করেন না কেন সেটা, আর হচ্ছে ওখানে গিয়ে আপনি ইংলিশের উপরে পরীক্ষা দিয়ে যেটার রেজাল্ট লাগবে, সেটার ক্ষেত্রেও মালয়েশিয়াতে কিন্তু দুটো সিস্টেমই আছে, হয় আপনি আইএলটিএস দিয়ে যাবেন, আর না হয় আপনি স্বাভাবিক প্রক্রিয়ায় ওখানে গিয়ে ইংলিশ কোর্স করবেন, করে আপনি আপনার নিজস্ব যে আপনার কি বলে ফ্যাকাল্টি, সেখানে আপনি এন্টার করবেন আফটার 1 ইয়ার অথবা আফটার 2 ইয়ার্স। সো দ্যাট অপরচুনিটি দে গিভ ইউ। সো আপনি এটা কিন্তু নিতে পারেন এবং আপনি সেটা করে ছাত্রছাত্রী সেখানে যেতে পারে। আমি মনে করি সেখানের হোস্টেল ফ্যাসিলিটিস, সেখানের শিক্ষার ফ্যাসিলিটিস, এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে মাল্টিকালচার পিপলদের সাথে আপনার একটা মানে যোগাযোগ করার একটা সেতুবন্ধন তৈরি হবে এই মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো থেকে। এবং আপনি যদি জানেন, আমি যেটা আগেই উল্লেখ করেছি, আমার বিশ্ববিদ্যালয় প্রায় 154টা রাষ্ট্র, যদি আমি মিস্টেক না করে থাকি, মিনিমাম একজন হলেও ওই রাষ্ট্রের ছাত্র আছে, এটা আমার জন্য প্রাউড। এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে মিনিমাম 10টা 15টা রাষ্ট্রের স্টুডেন্টরা পড়ে। তো আমি মনে করি আমাদেরকে বহির্বিশ্বে যাওয়া উচিত,
তবে সেখান থেকে নলেজ গ্রো করে বাংলাদেশ ডেভেলপমেন্টের জন্য কাজ করা উচিত এবং বাংলাদেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য বিদেশি শিক্ষাটাকে এদেশে এনে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলেই প্রকৃত শিক্ষাটা আমার দেশের জনগণ এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করেছেন এমন যারা স্টুডেন্ট রয়েছে তারা সেখানে গিয়ে দেশের বাইরে মালয়েশিয়াতে সরকারি জবের জন্য অ্যাপ্লাই করলে কতটুকু সুযোগ সুবিধা এটা আপনি নিশ্চয়ই জানেন, আমার দেশে যে সিস্টেম বিশ্বের সব দেশে একই সিস্টেম। আপনি যাকে যে দেশে অ্যালাউ করবেন ওই দেশই আপনাকে সেই দেশে অ্যালাউ করবে। নিশ্চয়ই এদেশের বিসিএস ক্যাডার বিদেশি কেউ আসতে পারবে না, আবার আপনার দেশেরও কেউ ওই দেশের বিসিএস ক্যাডার বা ওদের সরকারি সিস্টেমের চাকরিতে ঢুকতে এটা পারাটাই অস্বাভাবিক ব্যাপার। তবে যাদের খুব হাই স্কিল আছে, যেমন যেই সব জায়গাগুলোতে তাদের লোক নেই সেই সব জায়গাগুলোতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই রিক্রুট করে এবং নেয়। তবে বাংলাদেশের জন্য কমন কিছু কাজ আছে, যেমন ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো জব, ইউনিভার্সিটির প্রফেসর, এটা একেবারে বেসিক। আপনি ভালো ট্যালেন্টেড হলে আপনি ইউনিভার্সিটির প্রফেসর হতে পারবেন, পোস্ট ডক্টরাল করতে পারবেন বা অন্য অন্য সেক্টরগুলোতে আপনি যুক্ত হতে পারবেন। কিন্তু নিশ্চয়ই তাদের প্রশাসনিক কাঠামোগুলোতে আমার জানা মতে ওই রকম সুযোগ সুবিধা দেওয়ার এখনও সুযোগ নেই, যেহেতু আপনি ওই দেশের রেসিডেন্স পারমিট হোল্ডার কিংবা পাসপোর্ট হোল্ডার না। তারপরেও আমি মনে করি যে মালয়েশিয়া বাংলাদেশের যেহেতু কাছাকাছি একটি রাষ্ট্র, তারা অত্যন্ত ভদ্র, অত্যন্ত মার্জিত ব্যবহার করে, ভালো মানুষ, এবং তাদের ওখানে যে পরিমাণ মানুষ আমরা বাংলাদেশি থাকি তাতে যে পরিমাণ হট কান্ট্রি হওয়ার কথা সেই তুলনায় কিন্তু আপনারা নিউজ মিডিয়ায় যাই দেখেন খুবই নগণ্য। তারা কিন্তু অনেক ভালোভাবে আমাদেরকে কি বলে হসপিটালিটি দেয়, ভালোবাসে, এবং এটার জন্য আমি মালয়েশিয়া সরকারকেও ধন্যবাদ জানাই এবং আই প্রাউড অফ দেম। আচ্ছা, ডেফিনেটলি। আসলে মালয়েশিয়াতে আমরা তো জানি কাজের বা জব সেক্টরের যে ব্যবস্থাটা সেটা বেশ ভালো, কিন্তু তারপরও যারা শ্রমিক রয়েছেন, যারা ওই দেশে যান, তাদের ক্ষেত্রে আসলে আপনার সাজেশন কি থাকবে, কিংবা যারা, আপনি তো যেহেতু ওখানে আছেন আপনি অনেক কিছুই জানেন, সো তারা কি ধরনের আসলে প্রবলেম ফেস করে সেখানে? প্রথমত আমি মনে করি যে আমাদের দেশের নাগরিকরা যারা যায় বিদেশে তারা কেউ কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট নিয়ে খুব বেশি যায় না। ম্যাক্সিমাম হচ্ছে ওন সেলফ, তারা নিজেই ট্রাই করে, সামহাও সে যায়, যাওয়ার পরে সে আমার দেশেই কিন্তু রেমিটেন্স যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করে। আসলে হওয়ার কথা কি ছিল, যে কোনো গভর্নমেন্টই আসুক, সেটা নির্দলীয় আসুক, অন্য দলীয় পার্টি দলীয় আসুক, তাদের সকলেরই সাপোর্ট করা উচিত যে এই লোকটা যেহেতু আমার দেশের রেমিটেন্স যোদ্ধা, তাকে পাঠানো থেকে শুরু করে সব সেক্টরে হেল্প করা। আমি মনে করি বাঙালিরা প্রচুর যায়, যেহেতু আমার দেশের ল্যান্ড ছোট কিন্তু পাবলিক অনেক বেশি, যাদের বিদেশে না গেলে পরিবার চলবে না, সংসার চলবে না, তারা যাচ্ছে। তবে তাদেরকে যদি আমরা আরেকটু এডুকেটেড করে পাঠাতে পারি, যেমন বিদেশের চাকরিগুলোতে কিন্তু আপনার মাস্টার্স পার্সের এডুকেশন আপনার দরকার নাই, আপনার ক্লিন, হাউ টু ক্লিন, ইউ হ্যাভ টু ট্রেন দেম। তো ক্লিনটা কিভাবে নাইসলি করা যায়, আমার দেশে যদি এরকম ক্লিনিং সার্ভিস থাকে যেখানে তাদেরকে ক্লিনার হিসেবে নেওয়া যায়। ফর এক্সাম্পল পেট্রোল পাম্পের চাকরি আছে, আপনি এখানে পেট্রোল পাম্পগুলোতে বাংলাদেশের যারা চাকরি করবে, কোনো একটা মডেল পেট্রোল পাম্প থাকতে পারে, যে এইটা বিদেশে কিন্তু আছে, ওই দেশের একটা টয়লেট থেকে শুরু করে একটা সুরাও থাকতে হবে, একটা মানে কি বলে হোটেল থাকতে হবে, রেস্টুরেন্ট থাকতে হবে, বা একটা দোকান থাকতে হবে। এই জিনিসগুলো এইখান থেকেই যদি আমরা প্রিপারেশন নিয়ে তাদেরকে পাঠাই, ওখানে গিয়ে কিন্তু সে অটো সেট আপ হয়ে যেতে পারবে। এরপরে ওই দেশের অন্য যে কোনো হোটেল রেস্টুরেন্ট, যেমন 5 স্টার হোটেল আপনি চাকরি করতেছেন, ওদের পোশাক আশাক, ওখানের চাকরি মানে খুব যে কঠিন তা না। আমাদের বাঙালিরা কিন্তু গিয়ে অ্যাডাপ্ট হচ্ছে, উইদিন 1 মান্থ 2 মান্থ তারা কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটাকেও লার্ন করে ফেলতেছে, যদিও আমি পারি না, কিন্তু তারা খুব ভালোভাবে পারে, কারণ তারা ওই সেক্টরে কিন্তু তাদের ওই মালে ভাষায় কথা বলে। তা আমার যেহেতু সেক্টরগুলোতে ছিল ইংলিশে কথা বলার খুব একটা শেখার সুযোগ হয়নি। তা আমি মনে করি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাদের জন্য উদ্যোগ নেওয়া দরকার। সেক্ষেত্রে দুটো কাজ আপনার প্রতি অনুরোধ রাখবো যে আপনার চ্যানেলের মাধ্যমে জানানোর জন্য। একটা হচ্ছে যেই এম্বাসিগুলো যেই দেশে আছে তারা আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি টেক কেয়ার করতে হবে। সামান্য একটা পাসপোর্ট রিনিউ করতে তার যদি 5 দিন 10 দিন শুধু অফিসেই গিয়ে লাইন দিতে হয়, এটা খুবই আমাদের এই মানে যারা কাজ করে তাদের জন্য মানে কি বলে হার্মফুল। তারা এটা করতে পারে না, কারণ তাদের ছুটি নিতে হয়, ব্যাংকে টাকা জমা দিয়ে একটা কাজ করতে হয়, সেটার জন্য আবার ব্যাংকে গিয়ে লাইন দিতে হয়। অথচ ডিজিটাল যুগ, আমি কিন্তু একটা ট্রান্সফার করে দিলে হচ্ছে। তারা কেন এই মানি রিসিপ্টটা ব্যাংকে মালয়েশিয়ায় গিয়ে, এখন যে লোক ব্যাংকে জমা দিবে তখন তার পাসপোর্ট নিড হয়, তো ব্যাংকে জমা দিতে গেলে পাসপোর্ট চায়, তখন তার পাসপোর্ট থাকে না। অনেক বিড়ম্বনা এরকম ছোট ছোট আছে যেগুলো ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে এম্বাসি করে ফেলতে পারে। আর বাংলাদেশিদের যারাই বাংলাদেশে প্রত্যাবর্তন করবে বিদেশ থেকে এসে, আমি মনে করি বাংলাদেশের এইখানের ইমিগ্রেশনে মিনিমাম তাদের জন্য একটা কাউন্টার থাকা দরকার স্পেশাল, যেটাতে রেড কার্পেট অথবা আপনার গ্রিন কার্পেট থাকবে, যে এটা হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের এন্ট্রান্স। এটার জন্য ট্যুরিস্টে কে আসছে সেটা ভিন্ন, কিন্তু অ্যাটলিস্ট তাদেরকে এরকম সুযোগ দিলে, এয়ারপোর্টের হয়রানি বন্ধ করলে, প্লাস লাগেজ ব্যবস্থাপনা সহ যা শুনছেন এটা। আরেকটা ছোট্ট পয়েন্ট আছে, আমার জানা মতে প্রায়
3000-এর অধিক, যদি মিস্টেক না করে থাকি, এরকম লাশ নাকি বিভিন্ন মর্গে পড়ে আছে। বিভিন্ন কারণে তারা ছুটিতে যেতে পারে নাই, পরিচয় নাই, পাসপোর্ট নাই। এই লাশগুলোর ব্যাপারে সরকারের উদ্যোগ নিতে হবে, তারাই গিয়ে আনতে হবে, দেশে মর্যাদা দিয়ে দাফন করতে হবে। এটা আমি মনে করি আমাদের শ্রমিকদের জন্য, আমাদের ভাইদের জন্য, আমি তাদেরকে শ্রমিকও বলবো না, আমি বলবো তারা আমাদের যোদ্ধা, এই দেশকে ইমপ্রুভ তারা করছে, তাদের জন্য এভাবে কাজ করা উচিত। রাইট, খুব সুন্দর কিছু কথা বলেছেন। আরেকটি বিষয় যে আমাদের যে মালয়েশিয়া দেশ এবং বাংলাদেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু এটাকে আরেকটু বাড়ানোর জন্য আসলে সরকারের পক্ষ থেকে কি কি স্টেপ নেওয়া যেতে পারে আপনি কিছু বলেছেন, এবং সেই সাথে প্রবাসী যারা আছে, আমাদের ভাইরা আছে, বোনেরা আছে, তাদের আসলে কি কি করণীয় থাকতে পারে বলে মনে হয়? প্রবাসী ভাইদেরকে প্রচুর এঙ্গেজমেন্ট করতে হবে আমাদের এম্বাসিগুলোর সাথে। যেমন রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান হলে সেটা কোনো দলের নয়, সেটা সমগ্র রাষ্ট্রের। যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই সবগুলো বিষয়গুলোতে দেশভিত্তিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। তারা সেখানে যত যাবে তত দেশের প্রতি মায়া বাড়বে, তারা দেশের প্রতি কমিটেড হবে, এবং সেটা যে কোনো গভর্নমেন্ট আসলে সেটা তাদের করা উচিত। আর এই আপনার কি বলে B2B রিলেশনশিপ যেটাকে বলে আর কি, আপনার এই বাংলাদেশ এবং ওই দেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, এখানেও প্রচুর সম্পর্ক করার সুযোগ রয়েছে এম্বাসির মাধ্যমে। এবং আমরা কিন্তু ইন্টারচেঞ্জিং করতে পারি, একে অপরের সাথে কালচারাল আপনার কি বলে এঙ্গেজমেন্টে আমরা জড়াতে পারি। আমার দেশের শিল্পী ও দেশে যেতে পারে, ওই দেশের শিল্পী এই দেশে আসতে পারে, এদেশের সাংস্কৃতিক কিছু বিষয় ও দেশে আমরা সেন্ড করতে পারি, ওখান থেকে আমরা নিতে পারি। আমাদের এখানে শিল্পী, কবি, সাহিত্যিক, এদেরকে ওখানে আমরা ভিসা দিয়ে নিতে পারি, ওদের অনুষ্ঠানগুলোতে লোকগুলোকে আমরা এখানে আনতে পারি। এই যে কালচারাল কতগুলো বিষয় থাকে, এবং রাজনৈতিকভাবে যদি প্রতিহিংসার নিউজগুলো ওই দেশে না দেয়া হয় তাহলে সবচেয়ে ভালো থাকবে। সরকার যেই থাকুক, যে কোনো সময় গভর্নমেন্ট পরিবর্তন হবে, কিন্তু আমরা যাতে কোনো সময় বিদেশিরা ওই দেশের মানুষের কাছে বাংলাদেশি কোনো পিকচারকে ব্যাড ইমেজে প্রস্তাবনা না দেই। যেমন অমুক আমার দলের না, তাকে ওই দেশে কোনোভাবে একটু ব্যস্ত রাখা বা খারাপ পজিশন সৃষ্টি করা, তাতে হয় কি আলটিমেটলি বাংলাদেশের ইমেজ নষ্ট হয়। কারণ ওরা কিন্তু তখন চিন্তা করে ন্যাশনাল ওয়াইজ, ওরা কিন্তু আমাদের দেশের দল চেনে না। তো সেই জায়গা থেকে আমি রাষ্ট্রের যেই দায়িত্বে থাকবে, যে সরকারই থাকবে, প্রত্যেকের এতটুকু ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতে হবে। বিদেশকেন্দ্রিক যারা যায় তাদের মধ্যে একটা ইউনিটি গ্রো করা, এবং রাষ্ট্রের সাথে একটা সম্পর্ক বৃদ্ধি করা। কোনো নাগরিকের ব্যাপারে আপনি এই দেশে তাদেরকে প্রয়োজনে শাস্তি দেন, বিদেশে কোনো ব্যাপারে, সে আমার অপোজিশন অন্য পার্টিরও হতে পারে, কারো ব্যাপারে কোনো জায়গায় আমরা নালিশ না দিয়ে তাদের সাথে। কারণ এই জিনিসগুলো আমরা বিগত দিনে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্র থেকে শুনে আসছি, যেটা অত্যন্ত বেদনাদায়ক। এবং আপনার চ্যানেলের মাধ্যমে একটা রিকোয়েস্টও থাকবে, আমাদের বিশ্বের বিভিন্ন দেশে এখন কিন্তু অনেকেই জেলের মধ্যে আছে, তাদেরও মুক্তির জন্য আপনার মাধ্যমে ব্যবস্থা করা উচিত। কেউ হতে পারে না বুঝে, কেউ হতে পারে বুঝে, কেউ হতে পারে আইন লঙ্ঘন করেছে কিন্তু সে জানতো না। এটা কিন্তু একেবারে রাষ্ট্র পর্যায় থেকে যদি উদ্যোগ নেয়, খুব দ্রুত তাদেরকে মুক্ত করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আশা করছি দর্শক যারা দেখেছেন আজকের এই অনুষ্ঠানটি, তারা হয়তোবা কোনো কিছু ইনফরমেশনও পেয়েছেন এবং সেই সাথেও প্রোগ্রামটি উপভোগ করেছেন। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সব সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দরভাবে উপস্থাপন করে জাতিকে দেখানোর সুযোগ করে দিয়েছেন। এবং আমি এই মুহূর্তে মনে করি যে ATN বাংলা একটি বাংলাদেশের নির্ভরযোগ্য, সৎ, সুন্দর চ্যানেল। এই চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি, এবং তাদের সকল ওয়েল উইশার্স, স্টাফ এবং যারা এই মিডিয়ার সাথে সংশ্লিষ্ট সবার প্রতি শুভকামনা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।